নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে 2025 সাল। আমরা টেকনোলজির সঙ্গে সঙ্গে অনেক কিছুই অ্যাডভান্স জগতে আমরা এখন আছি। যেমন আমরা মহাকাশে যাত্রাতে এগিয়ে গেছি। এই যে আমরা এখন মোবাইলটাতে যে শ্যুট করছি সেটাও প্রথমে 1 মেগাপিক্সেল থেকে 5 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, এখন 100-200 মেগাপিক্সেল পর্যন্ত আমরা চলে গেছি। টেকনোলজির এত অ্যাডভান্সে চলে গেছি। এখন সেই দিকে দেখতে গিয়ে আমরা হেলথ কেয়ারেও কেমন আমরা টেকনোলজিকে অ্যাডাপ্ট করেছি এবং পেশেন্টদের পরিষেবা দিতে পারি, এই বিষয় নিয়েই একটা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত আছে ডক্টর অর্পণ চক্রবর্তী। স্যার, আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার। আমরা প্রথমেই জানব, যেটা আমরা আলোচনা করছিলাম, যে ডেভেলপমেন্ট অফ টেকনোলজি। তো এত উন্নতি হয়ে গেছে যে কালকে কি হবে আমরা সেটাই জানি না, যে হঠাৎ করে একটা এমন কিছু আবিষ্কার হলো, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রেই আমরা পেশেন্টের দিক থেকে অনেক কিছু গবেষণা চলে। তো আমরা, যদিও এটা নতুন নয়, অনেক পুরনো, সেই নামটা আমরা আজকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ECMO, ECMO, ECMO। তো এটা হয়তো বা সব হসপিটালও নেই। তো এই বিষয়ে আপনার মতো এক্সপার্ট আর কেউ নেই আমার মনে হয় কলকাতাতে। তো এই যদি দর্শক বন্ধুদেরকে জানান যে ECMOটা অ্যাকচুয়ালি কী, কখন প্রয়োজন হয়, এর প্রয়োজনীয়তাটা কী, জাস্ট একটু দর্শককে যদি জানান এই বিষয়টা, তাহলে সবারই সুবিধা হয়। ঠিকই বলেছো যে এই ECMO যে টেকনোলজিটা, যেটা আমরা আমি ব্যক্তিগতভাবে প্রায় লাস্ট 15 বছর ধরে প্র্যাকটিস করছি ফর দ্য ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টস, যারা কিছুটা বেনিফিটেড হচ্ছেন, যেখানে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, বিশেষ করে হার্ট এবং লাংসের যে অ্যাডভান্সড অসুখগুলোতে। তো এটাও কিন্তু যে খুব লম্বা হিস্ট্রি তা নয়, ঠিক আছে। এটা আমরা যদি খুব পিছিয়ে যাই, এর প্র্যাকটিসের ইতিহাসটা 50-55 বছরই হবে, কিন্তু এর ভাবনাটা অনেকদিন আগে থেকেই এসেছিল। সেটা কিছুটা হলেও আমরা যদি একটা গল্পের আকারে বলি, তাহলে 1930 সালে যে হার্ট লাং বাইপাসের যে জনক, তিনি প্রথম ভেবেছিলেন যে একটা রুগীকে দেখে যার অক্সিজেন পৌঁছচ্ছিল না রক্তে, তো কিভাবে উনি ডাইরেক্টলি অক্সিজেন রক্তে পৌঁছে দিতে পারেন, ঠিক আছে। তিনি প্রথম ভেবেছিলেন একজন পালমোনারি এম্বলিজমের রুগীকে দেখে। তারপরে উনি নিজের মতো করে ওই একটা যন্ত্র তৈরি করেন এবং পরবর্তীতে দেখা যায় 1950-60-এর দশকে এই হার্ট লাং বাইপাসটা খুব পপুলার হতে শুরু করে এবং কার্ডিয়াক সার্জারিতে বহু ইউজ হয়। আচ্ছা, ECMOটা পার্সে শুরু হয়েছে, প্রথম যে রিপোর্টেড কেস আমরা দেখি অ্যাডাল্টে, সেটা 1971 সালে সান্টা বারবারাতে হয়েছিল। একজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার অপারেশন করার পরে তার একটা লাংসে ARDS হয় এবং ওরা একটা কৃত্রিম অক্সিজেনটা তৈরি করে, যেখানে 3.5 দিন রুগীকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। তারপরে আস্তে আস্তে লাংসটা ইমপ্রুভ করে। সেটা পরবর্তীতে, যেটা খুব ইম্পর্ট্যান্ট, একটা খুব বিখ্যাত ঘটনা, 1975 সালে যখন ইউনিভার্সিটি অফ মিশিগানে আমাদের যে ECMOর ফাদার অফ ECMO ডক্টর রবার্ট বার্টলেট, উনি একটি একদিনের বাচ্চাকে, যার মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম হয়েছিল, ওনার মা মেক্সিকান ছিলেন, সেই একদিনের বাচ্চাকে উনি ECMO দিয়ে বাঁচান। তো সেখান থেকে একদিনের বাচ্চা, হ্যাঁ, সেই টাইমে 1975 সালের ঘটনা। তো সেখান থেকে ECMOর বেসিক্যালি জয়যাত্রা শুরু। এবং সেই একদিনের বাচ্চাটির নাম যারা নার্স ছিল, তারা রাখে হচ্ছে এসপেরেন্সা। এসপেরেন্সা মানে হচ্ছে হোপ, স্প্যানিশের হোপ না, সে কিন্তু এখনও বেঁচে আছে এবং সেই অ্যাকচুয়ালি আমাদের এই পার্টিকুলার ইলনেসের জন্য একটা সত্যিকারের হোপ। তারপরে বহুভাবে ECMO বিভিন্নভাবে ইউজ হয়েছে। 2009 সালে ইংল্যান্ডে যখন একটা মেজর সোয়াইন ফ্লু আউটব্রেক হয়, তখনই ECMOটা আরও ভালোভাবে আবিষ্কৃত হয়, যে নিউমোনিয়াতে, বিশেষ করে ভাইরাল নিউমোনিয়াতে কীভাবে ECMO এত ভালো আউটকাম দিচ্ছে ভেন্টিলেটারের ওপরেও, সেইভাবে আসছে। তারপরে তো কোভিড আমাদের সবারই জানা, যে কত অগন্তি মানুষের প্রাণ কোভিডে বাঁচিয়েছে এই ECMO। তো মোটামুটি 100 বছরের ইতিহাস।
কমই হবে। কিন্তু এত পপুলারিটি বাড়লো ইদানিং, সেটা কি বলা যায় কোভিডের টাইমের পর থেকেই আর কি বেশি বাড়লো, না আগেও অত তো লোকে জানতো না যে লোককে জানানোটা, সত্যি কথা বলতে লোককে জানানোটা আমাদের খুব একটা হয়ে ওঠেনি, কারণ আগে আমাদের এই টেকনোলজিটা ইন্ডিয়াতে অতটা উপলব্ধি ছিল না। তারপর আস্তে আস্তে 2009 যখন সিজার ট্রায়াল ওই সোয়াইন ফ্লু আউটব্রেকের পরে ইউকে থেকে বেরোলো, লেস্টার থেকে, তখন কিন্তু আস্তে আস্তে আমরা জানলাম এবং আমাদের যে একমো সোসাইটি অফ ইন্ডিয়া তৈরি হলো। তারপরে আস্তে আস্তে আমরা কলকাতায় এবং ইস্টার্ন ইন্ডিয়াতে ইউজ করা শুরু করি এবং অবভিয়াসলি কোভিডে সেটা অত্যন্তভাবে কাজে লাগে, কারণ বাই দ্যাট টাইম কোভিডের সময় আমরা কিন্তু অনেক লোককে ট্রেন করেছিলাম এবং বহু একমো আমরা করতে পারি তখন। একদম, মানে বলা যায় যে কোভিডে অনেকের অনেক কিছু নিয়েও গেছে, আবার নতুন কিছু শিখেও দিয়ে গেছে। সেটা তার মধ্যে একটা বলা যেতে পারে যে একমো, কারণ আমরা আগে অত সচরাচর জানতামও না। এখন কিছু ক্রিটিক্যাল পেশেন্ট হলেই লাঞ্চে প্রবলেম হচ্ছে, হার্টে প্রবলেম হচ্ছে, তার মানে একটা একমো দেওয়ার চান্স আছে, এরকম কিছু ব্যাপার। একদমই হার্ট এবং লাংসের যে অ্যাডভান্স যে সমস্যা, যে আমাদের লো কার্ডিয়াক আউটপুট স্টেট বা কার্ডিওজেনিক শক হচ্ছে হার্ট অ্যাটাকের পরে, অথবা কোনো মায়োকার্ডাইটিস হয়েছে তারপরে, সেক্ষেত্রে আমরা একমো সবসময় ইউজ করি। লাংসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মেজর নিউমোনিয়া হয়েছে, যেটা ভেন্টিলেটারে লাংসটা এত শক্ত হয়ে গেছে যে ভেন্টিলেটার কাজ করছে না, অক্সিজেনের মাত্রাটা অনেকটা কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, লোককে উপুর করে রেখেও তার লাংসকে ভেন্টিলেট করা যাচ্ছে না, সেগুলো ক্ষেত্রে আমরা একমোর যথেষ্ট সাহায্য নিই এবং সেটাকে একটা আগে অনেক লেটে ইউজ করা হতো, এখন আস্তে আস্তে আমরা শিখেছি পার্টিকুলার টাইমিংটাকে অপটিমাম টাইমিংয়ে ইউজ করলে তার আউটকামটা অনেকটা বেটার। মানে আপনি বলতে চাইছেন যে ভেন্টিলেটর তো আমরা জানি, কিছু ক্রিটিক্যাল কেয়ার পেশেন্ট হলো মানে ভেন্টিলেটরে দেওয়া হলো, তাহলে কি এটা ভেন্টিলেটরে হচ্ছে না তারপরে হচ্ছে কিছুটা তাই, ভেন্টিলেটরের মানে না হলেই সেটাকে আমরা কনসিডার করি এবং যথেষ্ট আগে ইউজ করা হচ্ছে। এখন ভেন্টিলেটর যদি না 24 ঘন্টায় ইমপ্রুভ পেশেন্ট না করে, সেক্ষেত্রে আমরা তৎক্ষণাৎ একমোর কথা কনসিডার করি। অবভিয়াসলি জানতে হবে যে একমোটা কিন্তু একটা সাপোর্ট সিস্টেম, রিভার্সিবিলিটি অফ দ্য ডিজিজ দেখতে হবে। একজন 90 বছরের মানুষের যদি সিওপিডি থাকে, সেক্ষেত্রে একমো দিয়ে খুব একটা লাভ হবে না, কিন্তু একটা 40 বছরের মানুষের যদি একটা মেজর নিউমোনিয়া হয়, সে যতই খারাপ থাকুক একমো কিন্তু তাকে হেল্প করবে। মানে ইটস বেসিক্যালি মেশিন, আইসিইউ এইচডিইউতে যেরকম মেশিন থাকে, সেই মেশিনটার সাপোর্টে পেশেন্টকে রেখে ইমপ্রুভ করা হয়। একদম আমরা খুব কমনলি বলি যে ক্রাচের উদাহরণ দিই, যদি পা কারোর ভেঙে গিয়ে থাকে, সেই পাটা তো অকেজো হয়ে গেছে, তখন সেই ক্রাচ ধরে সে হাঁটে। সেই একমোটা একটা ক্রাচ, যখন লাংস কিংবা হার্ট কাজ করছে না, তো এই ক্রাচ ধরে সেই সময়টা কাজটা চলছে, যতক্ষণ ওই অসুস্থ হার্টটার লাংটা যখন না সুস্থ হয়ে আবার কাজটা করতে পারছে। আচ্ছা, তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন আজকে খুব মূল্যবান তথ্য আমরা নিয়ে হাজির হয়েছি, একমো সম্বন্ধে আমরা জানছি। তো অবশ্যই ডিটেলসে জানার জন্য আপনারা অবশ্যই যে নিচে দেওয়া নাম্বারটা দেখছেন, এটাতে আপনারা কল করতে পারেন, ডিরেক্ট আরও পরামর্শ নিতে পারেন। তো আমরা নেক্সট আরও কিছু কোয়েশ্চেন আছে দর্শক বন্ধুদের, হয়তো আমরা সেগুলোকে আস্তে আস্তে নেব এবং আরও ডিটেলসে আরও জানবো। তো অনেকে পেশেন্টরা জিজ্ঞাসা করে, ধরুন ভেন্টিলেটর মানেই তো একটা সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটা হিউজ কস্ট বাড়ে, তারপরে আবার একটা ইকমো আসছে, তাহলে এখানে কস্টটা কেমন, সাধারণ মানুষের পক্ষে কি সেটা নেওয়াটা সম্ভব হবে, না এটা কেমন হয় কস্টটা? ঠিকই বলেছো, কারণ কস্ট একটা বড় হিন্ড্রেন্স, আমরা সেটা সবাই ফিল করি এবং সত্যি কথা বলতে এই দামের ব্যাপারটাতে আমরা এখনও যে খুব একটা প্রোগ্রেস করতে পেরেছি তা নয়, তবে কিছুটা আগের থেকে আমরা বুঝতে পেরেছি যে কীভাবে আমরা কস্টটাকে কিছুটা হলেও আয়ত্তে রাখতে পারি। দেখো, যে কোনো জিনিসের কস্ট কমার দুটোই পদ্ধতি। একটা হচ্ছে যে আমরা যে সমস্ত কনজিউমেবলগুলো একমোর, সেগুলো ভারতবর্ষে যদি তৈরি হয় তাহলে সেটা দাম কিছুটা কমে। সেকেন্ড হচ্ছে যে আমরা কতটা তাড়াতাড়ি ইউজ করতে পারছি, যাতে ইউজফুলনেসটা আমরা খুব তাড়াতাড়ি করে রোগীকে ম্যাক্সিমাম বেনিফিট তাড়াতাড়ি দিতে পারি। এই দুটোই হচ্ছে মেন ইয়ে। দ্বিতীয়টা তো একটা ক্লিনিক্যাল ব্যাপার। প্রথমটা সম্বন্ধে বলি যে বহু হাসপাতাল এবং বহু কোম্পানি যেগুলো আসছে, তারা নিজেদের অক্সিজেনেটার এবং মেশিন তৈরি করছে এবং সেক্ষেত্রে কিছুটা কস্ট কমার চান্স আছে। এবং আত্মনির্ভর ভারত যে প্রোগ্রাম ভারতবর্ষে চালু হয়েছে, তার আন্ডারেও বহু রিসার্চ এবং চলছে যে আমাদের ইন্ডিয়ান মেড অক্সিজেনেটার এবং মেশিন চালু করার। আশা করি 2-3 বছরের মধ্যে এর এফেক্ট আমরা দেখতে পাবো। তাতে হয়তো একমোর যে কস্ট আমরা দেখতে পাচ্ছি এখন, সেটা মিনিমাম 1/3 নেমে আসার চান্স আছে, যাতে আমরা অনেক বেশি করে মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে একমোটা ইউজ করতে পারি।
একদম, যেমন প্রথমেই আলোচনা করছিলাম, টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে আমাদের, আমরা এত তাড়াতাড়ি গ্রোথ করছি, তো অবভিয়াসলি আশা করাই যায় এটা যে একমো মেশিন ধরুন আরও মার্কেটে এলো, কিংবা এর যে ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা কনজিউমেবল সেগুলো যদি আসে, অবভিয়াসলি তাহলে কস্টটা ডাউন হবে। এটাই হচ্ছে মেন কথা আর কি। তার মানে এখন আমরা যা কিছু করছি বাইরে থেকে সেটাকে নিয়ে এসে আমরা এখানে নিয়ে আসছি বলে কস্টটা অনেকটা হাই হচ্ছে, এবং মেশিনের দামও হয়তো অনেকটা হয়। কি সেই এই হাইয়ের জন্য কি অনেকগুলো এখন দেখা যায় যে যেমন কর্পোরেট, বড় বড় কর্পোরেটে কয়েকটা আছে, সাধারণত নার্সিংহোমে দেখা যায় না, তো সেইটা কি একটা জিনিস যে না ওখানে? হ্যাঁ, নিঃসন্দেহে একটু দামের জন্যই এই জিনিসটা হয় এবং লোকের অ্যাফোর্ডেবিলিটি একটু কোয়েশ্চেন আছে। তবে আগের থেকে জিনিসটা অনেকটা সহজলভ্য হয়েছে, এবং বিশেষত কোভিডের পরে সবার কাছেই, সমস্ত হাসপাতালেই, বড় বড় হাসপাতালগুলোতে তো রয়েইছে, এবং গভর্নমেন্টের যে ইনস্টিটিউটগুলো যেখানে মানে এই ধরনের কাজকর্ম হয় সেখানেও। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার যে এখন মেশিন আসছে, তার চাইতে আর একটা বড় ব্যাপার মনে হয় যে এই মেশিনগুলোকে চালানোর জন্য প্রপার ডক্টর এবং ট্রেন্ড যারা আইসিইউ এবং আইটিইউতে থাকে সেই ধরনের প্যারামেডিক্যাল লোকজন দরকার। একদম এই ট্রেনিংটা আমরা ধীরে ধীরে দিতে শুরু করেছি, এবং বলতে বাধা নেই যে আমরা অনেক লোককে ট্রেন করেছি বিভিন্ন ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে, একটা ডাইরেক্ট যখন অবজারভারশিপের মাধ্যমে বহু দেশ বিদেশ থেকেও বহু লোক এসে আমাদের কাছে শিখে যাচ্ছে। এখন এই নলেজটা কিন্তু অনেকটাই কাজে দিচ্ছে এই নাম্বার অফ একমো যেখানে ইনক্রিজ করা যাচ্ছে। হ্যাঁ, দর্শক বন্ধুরা, তাহলে খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেলেন যে এই যে একমো মেশিন, এই একমো মেশিনের সাথে কারা এটাকে জানতে গেলে তাদের যে প্যারামেডিক্যাল যারা আছে, ডক্টর আছে, তাদেরকেও আর কি এটা শিখতে হবে, একটা নতুন টেকনোলজি বলা যায়। তো শিখতে গেলে আমাদের স্যার বললেন সেটা হচ্ছে ট্রেনিং দেওয়া হয়, তো স্যাররা ট্রেনিংও প্রোভাইড করেন। তো অবশ্যই আপনারা এই ধরনের কোনো ট্রেনিং নিতে কিংবা জানতে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করবেন, যাতে আপনারা আরও জানতে পারেন ডিটেলসে। তো আমরা কয়েকটা না জানলেই নয় যে পেশেন্ট যখন একমোতে দেওয়া হচ্ছে, তাহলে রিকভারি এদের রেটটা কেমন হতে পারে? ধরুন 100 জনকে এরকম একমো দেওয়া হলো, তারা ভালো করে ফিরে বেরোতে পারলো, রিকভারি রেট অফ একমো যেটা বলা হচ্ছে, তো সেটা বিভিন্ন এজ গ্রুপ ওয়াইজ, বিভিন্ন ডিজিজ ওয়াইজ বিভিন্ন প্যাটার্ন। মোটামুটি আমরা যদি বলি যে হার্টের জন্য যে সমস্ত একমো দেওয়া হয় তার রিকভারি পার্সেন্টেজ ভ্যারি করে 40 to 60% মতো, এবং লাংসের ক্ষেত্রেও অলমোস্ট 50 to 60% মতো রিকভারি পার্সেন্টেজ ভ্যারি করে। এখন ডিপেন্ড করে যে কোন সময় আমরা দিচ্ছি, রুগীর অন্যান্য অঙ্গগুলো কেমন আছে, সিঙ্গেল অর্গান ফেলিয়ার না ডাবল অর্গান ফেলিয়ার না মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে, সেইগুলোর উপরে পুরোটাই ডিপেন্ড করে। কিছু স্কোরিং আছে, সেগুলো কিছুটা প্রেডিক্টও করতে পারে। তবে আমরা যেটা বলি যে একটু আর্লি কল ফর একমোটা খুব জরুরি, যে আপনার পুরোপুরি মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে গেছে, তার লিভারও কাজ করছে না, তার কিডনিও কাজ করছে না, সমস্ত সমস্যায় আটকে পড়ে আছেন আপনি, তখন কিন্তু একমোর আউটকাম খুব একটা ভালো হয় না। যদিও আমরা অনেক কেসে সফলতা পেয়েছি, কিন্তু সেই পার্সেন্টেজটা হয়তো আরেকটু কমে আসে। সো সিঙ্গেল অর্গান ফেলিয়ার থাকতে আইসোলেটেড হার্ট ফেলিয়ার, আইসোলেটেড লাং ফেলিয়ারে আউটকাম কিন্তু অনেকটাই বেশি, এবং খরচাও কম হয় এবং সময়ও কম লাগে। তো এই জিনিসটার উপরে পুরো আউটকামটা ডিপেন্ড করে। মানে কতদিন থাকবে? অবভিয়াসলি যেমন লাংসের একমোর ক্ষেত্রে আমরা যেমন বলি যে মিনিমাম তার 2 to 3 উইকস লাগে, হার্টের একমোর ক্ষেত্রে রিকভারির টাইম কিন্তু আরেকটু কম, সেটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই বলা হয়। একদম। তো এটা আপনার যদি একমো থেকে এখন রিকভারি করে গেলেন, ধরুন 40 থেকে 50 বছরের মধ্যে কোনো জব করছো, তার একমো দরকার হলো, তাহলে রিকভারি করার পরে কতদিন পরে ধরুন আবার নর্মাল লাইফে ও চলে যেতে পারে? এই জিনিসটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন তোমার। সেটাতে এটা আমরা খুব খেয়াল রাখি যে রুগী যাতে সুস্থতাটা তাড়াতাড়ি ডেভেলপ হয়। একমো চলাকালীন আমরা ফিজিওথেরাপি, নিউরোমাস্কুলার এক্সারসাইজেস রেগুলার বেসিসে করানো হয়, যাতে তারা এই রোগটা থেকে যখনই বেরোবে তারা যেন পুরনো যে তার ফিটনেস ছিল তাতে ফিরে যেতে বেশি সময় না লাগে। আগে আমাদের খুব সমস্যা হতো, এখন আমরা কিছুটা হলেও ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন কেস স্টাডি করে শিখেছি যে জিনিসটাকে কিন্তু আমরা একটু মানে অনেক তাড়াতাড়ি এই রিহ্যাবিলিটেশনটাকে শুরু করতে পারি একমোয় থাকাকালীনই, যার ফলে কি হয়, রুগী যখন সুস্থতায় ফিরে আসে সে কিন্তু তাড়াতাড়ি তার জবে জয়েন করতে পারে, সে প্রফেশনাল কামব্যাক করতে পারে, সে তার সাইকোলজিক্যালিও সে বেটার থাকে। একদম। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন খুব অত্যন্ত মূল্যবান কথা। আমরা জেনেছিলাম যে ভেন্টিলেটারে আছে পেশেন্ট, এখন ইকমোতে আছে পেশেন্টের, তো এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আরেকটা ডাক্তারবাবুর কাছে না জানলেই নয় যে পেশেন্টের সঙ্গে সঙ্গে পেশেন্টের বাড়ির লোকও তো আসে,
যে প্রতিদিন এসে আপনাদেরকে জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু আমার পেশেন্ট ঠিক আছে তো, তখন যে পেশেন্টটা কতদিন থাকবে একমোতে বললেন, যেটাই হোক পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, সেই হিসাবে আপনি পেশেন্টের বাড়ির লোককে কাউন্সিলিং করাটাও তো খুব ইম্পর্টেন্ট মনে হয় এখানে, সেটাও একটা ট্রিটমেন্টের মধ্যেই পড়ে। তো আপনারা সেখানে পেশেন্টের বাড়ির লোককে কীভাবে ট্র্যাগেল করে? একটা খুবই সেন্সিটিভ ব্যাপার, এবং বাড়ির লোক অত্যন্ত অসহায় থাকেন এক্ষেত্রে, যার কারোর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান যারা একমতে রয়েছেন, অর্গান সাপোর্টে রয়েছেন, অবভিয়াসলি তাদেরকে কথা বলা হয় এবং বোঝানো হয় ব্যাপারটা সম্বন্ধে, এবং তাদের ধৈর্য ধরা ছাড়া তাদের হাতে সেরকম আর কোনো অপশান থাকে না। ডে টু ডে তাদেরকে আপডেট দেওয়া হয় তার অর্গানটা কেমন আছে, তার অন্যান্য অর্গান এফেক্ট করেছে কিনা, এবং ওষুধপত্র কী পাচ্ছেন, কি চলছে তার উপরে। অবভিয়াসলি ধরুন একটা রুগীর বাড়ির লোক, সে রুগী হয়তো ভর্তি আছে 1 মাসের উপরে, তার সাথে রেগুলার কথা বলা আপনাকে বলতেই হবে, এবং আপনাকে সেইভাবে এক্সপ্লেন করতে হবে। এবং এটা একটা, আমি বলি, একটা জার্নি, ঠিক আছে? আমরা 3 জন একটা নৌকোতে উঠেছি, রুগী নিজে, রুগীর বাড়ির লোক এবং ডাক্তার। এই 3 জনকে এই নৌকোটা করে পারে পৌঁছতে হবে। এইভাবেই আমরা জিনিসটাকে এক্সপ্লেন করি, এবং যতক্ষণ না আমরা ওই নোটটা করতে পারছি ততক্ষণ কিন্তু আমাদের জার্নি কমপ্লিট। একদম ঠিক কথা। আমাদের শরীর কখন কি হয় সেটা বলা মুশকিল। তো অবশ্যই শুনলেন যে আমাদের ক্রিটিক্যাল অবস্থায় থেকে মানে খুব খারাপ অবস্থা থেকে বেরোনোর একমাত্র সেটাই অপশান একমো। তো আমি যেটা আগে বলছিলাম যে একমো হয়তো আমাদের অনেকের জানা নেই, তো এটা একটা নতুন টেকনোলজি, নতুন মেশিন বলা যেতে পারে। তো এই মেশিন সম্বন্ধে কিভাবে চালাবেন, কি এই আরও নলেজ গ্রোথ করবেন, এই সম্বন্ধেই আগে তো বললেন যে আমাদের এখানে ট্রেনিং দেওয়া হয়। তো এই ট্রেনিং স্যারের কাছ থেকে আমরা জেনে নেব নেক্সট এই ধরনের ট্রেনিং কখন আছে, যদি একটু দর্শকদের বলুন, তাহলে হয়তো যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই তারা একটু যোগাযোগ করতে পারেন, তাতে আপনাদের নলেজ এবং গ্রোথ, পেশেন্টকে বাঁচানোর জন্য সেটা আপনারা সাহায্য করতে পারবেন। দেখুন, আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের ন্যাশনাল কনফারেন্স, এটা একমো সোসাইটি অফ ইন্ডিয়ার ন্যাশনাল কনফারেন্স, এটা আগামী মে মাসে হতে চলেছে। মে মাসের 15, 16 এবং 17, 18 4 দিন এই কনফারেন্সটা হবে হচ্ছে আমাদের রাজকুটির স্বভূমিতে, আমাদের অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের সাথে কোলাবোরেশনে। তার সাথে একমো সোসাইটি অফ ইন্ডিয়ার একটা কোলাবোরেশন করে আমরা এই 4 দিন ব্যাপী একটা কনফারেন্স করছি, এবং সেখানে দেশ এবং বিদেশ বাইরে থেকেও প্রচুর জ্ঞানীগুণী যারা আছেন, যারা একমো নিয়ে কাজ করেছেন, বহুদিন ধরে কাজ করছেন, তারা আসবেন, তারা তাদের নলেজ শেয়ার করবেন। দেশের বিভিন্ন প্রান্তের লোকেরা, তার সাথে ইস্টার্ন ইন্ডিয়ার বিভিন্ন যে সমস্ত জায়গায় কাজকর্ম হচ্ছে কলকাতার মধ্যে, এবং আমরা তো আছি, আমরা আমাদের নলেজগুলোকে শেয়ার করব, এবং আদান প্রদানের মাধ্যমে আরও কী করে আমাদের প্র্যাকটিসটাকে উন্নত করা যায়, যাতে রুগীর যথেষ্ট ভালো আউটকাম হয়, এবং অনেক ভালোভাবে আমরা জিনিসটাকে আরও এস্টাবলিশ করতে পারি যে মুমূর্ষু রুগীদের যখন এটা দরকার হবে। তো আপনারা ইন্টারেস্টেড থাকলে জয়েন করবেন, এবং যে একমো ইন্ডিয়া 2025 এই ওয়েবসাইটে আপনারা ইনফরমেশনসগুলো পেয়ে যাবেন। মাথায় রাখবেন 15, 16, 17, 18 মে। 15, 16 হচ্ছে ওয়ার্কশপ, যেখানে আমরা অ্যাডাল্ট এবং বাচ্চাদের যে একমো ওয়ার্কশপ, তার সাথে নার্সিংয়ের একমো ওয়ার্কশপ, এবং 17, 18 2 দিন হচ্ছে মেগা কনফারেন্স, যেটা দেশ এবং বিদেশের বহু যারা একমো নিয়ে পাণ্ডিত্য আছে যথেষ্ট, তারা কিন্তু যোগদান করবেন। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা শুনলেন, খুব মূল্যবান তথ্য আর কি আজকে পেলেন। সেটা একমো নিয়ে একটা বড় কনফারেন্স হতে চলেছে কলকাতাতে, তাও ন্যাশনাল কনফারেন্স না ইন্টারন্যাশনাল, ন্যাশনাল কনফারেন্স। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফ্যাকাল্টি আসছেন অবশ্যই, এবং এখানে কারা যোগাযোগ করতে পারবে, মানে কোন ধরনের পেশেন্ট, প্যারামেডিক্যাল, নার্সেস, না কোন ধরনের এটা অ্যাটেন্ড করাতে পারবে মানুষ? মূলত ডাক্তারদের যারা আছেন, তার সাথে প্যারামেডিক্যাল স্টাফ যারা পারফিউশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন, নার্সিং যারা ক্রিটিক্যাল কেয়ার নার্সিং করেন, এবং টেকনিশিয়ানস যারা ক্রিটিক্যাল কেয়ারে যুক্ত, তাদের জন্যই মেনলি এই নলেজটা খুব গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, এবং আমাদের কিছু সিটিজেন্স ফোরাম আছে, যারা কিন্তু এই একমোর যে একটা সামাজিক দিক আছে সেই পার্টে আমরা কিছুটা বক্তব্য সভাও ওখানে রাখবো,
সেগুলোর ইনফরমেশনস আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন। তো সাধারণ মানুষও কি এটা এই ধরনের কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একমো অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে করে থাকি, বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে, বিভিন্ন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে ফোরামগুলো আছে সেগুলোতে আমরা গিয়ে করে থাকি। তখন আপনারা ইন্টারেস্টেড থাকলে আমাদের এই চ্যানেল দেখলে কিছুটা আপনারা আইডিয়া পাবেন। তাহলে শুনলেন আজকে ডক্টর অর্পণ চক্রবর্তীর মুখ থেকে খুব মূল্যবান তথ্য। স্যার আছেন অ্যাপোলো মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতাতে। এই ধরনের আরও ডিটেলস জানতে গেলে অবশ্যই আপনারা যোগাযোগ করুন, নাম্বারটা যে দেওয়া আছে নিচে, এবং ডিরেক্ট সরাসরিও কথা বলতে পারবেন স্যারের সাথে। এবং আপনারা চাইলে যাদের লাংস হার্ট নিয়ে কোনো প্রবলেম আছে, ক্রিটিক্যাল কেয়ার নিয়ে কোনো অসুবিধা আছে, এই ধরনের পেশেন্ট ভুগছেন, অবশ্যই যে নিচে দেওয়া নাম্বারে স্যারের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং তাকে দেখাতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ, নমস্কার।